কি ধরনের ভিসায় আসলে গণহারে বাতিল হয়ে যাচ্ছে? রিফিউজাল এর প্রবণতা কিন্তু বেড়েছে ১২%। ওদের মূল যে প্ল্যান সেটা হচ্ছে যে সামহাউ এই দেশে নেট মাইগ্রেশন কমানো। ইলেকশনটা হওয়ার পর থেকেই কিন্তু আপনার লেবার পার্টি সিরিয়াস একটা চাপের মুখে আছে। আর ইমিগ্রেন্টরাই আসলে আলোচনায় চলে আসে এবং নাইজেল ফারাজ যে জিনিসটা চাচ্ছে এখানে যে ওদের মূল এক নম্বর যে হাতিয়ার সেটাই হচ্ছে মাইগ্রেশন জেনুইননেস টেস্টের মাধ্যমে তারা যে জিনিসটা করছে, তারা ইন্টারভিউ নিচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশনস আপনার রিফিউজ করছে। তো আজকের আমাদের মূল আলোচনা, আপনাদের কেস স্টাডি কি বলছে? কি ধরনের ভিসায় আসলে গণহারে বাতিল হয়ে যাচ্ছে? বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে কি এটির প্রভাব পড়ছে? না অন্য কোনো কারণ? কেন আসলে এই ভিসা প্রবণতা আ মানি গণহারে বাতিল হচ্ছে? আমরা একটা ডাটা আপনাকে দেখাতে চাই। তারপর যদি আপনি এটার বিশ্লেষণে যান। শিওর। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই প্রবণতা রিফিউজাল এর প্রবণতা কিন্তু বেড়েছে ১২%। হ্যাঁ? আ এবং এখানে আমরা স্টুডেন্ট ভিসার একটা স্ট্যাটিস্টিকস আমরা পেয়েছি। বাংলাদেশ সো ইস এ গ্রেট ড্রপ অফ 63%। হ্যাঁ? এটা গত বছরের তুলনায় ১৫% আ আ মানি বেড়েছে রিফিউজাল এর প্রবণতা। আপনারা খেয়াল করুন এই ডাটাটি। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জি। জি, ব্যবসা সঞ্জয়। জি, তানভীর ভাই আপনি যেটা দেখেন ওদের মূল যে প্ল্যান সেটা হচ্ছে যে সামহাউ এই দেশে নেট মাইগ্রেশন কমানো। আর আপনি দেখেছেন যে আ এই যে ইলেকশনটা হলো, ইলেকশনের পর থেকেই কিন্তু আমি লোকাল ইলেকশনের কথা বলছি। ইলেকশনটা হওয়ার পর থেকেই কিন্তু আপনার লেবার পার্টি সিরিয়াস একটা চাপের মুখে আছে। তাদের অস্তিত্বের লড়াই এখন এবং সামহাউ আমরা দেখতে পাচ্ছি যে অ্যা আপনার ইমিগ্রেন্টরাই আসলে আলোচনায় চলে আসে। আর আপনি দেখেছেন যে স্পেশালি নাইজেল ফারাজের যে দলটা রিফর্ম ইউকে এবং নাইজেল ফারাজ যে জিনিসটা চাচ্ছে এখানে যে ওদের মূল এক নম্বর যে হাতিয়ার সেটাই হচ্ছে যে মাইগ্রেশন নিয়ে। সো অবভিয়াসলি তারা যেহেতু এই মাইগ্রেশন নিয়ে এত আলোচনা সমালোচনা করে তাদের সিটের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে আপনার কনজারভেটিভ এবং লেবার ২ টা দলই তাদের কাছে মার খেয়ে গেছে। এবং তারা এখন অত্যন্ত দ্রুততার সাথে আপনি দেখেছেন যে হোয়াইট পেপারটা নিয়ে এসেছে এটা দেখানোর জন্য ব্রিটিশ জনগণদেরকে যে দেখো আমরাও কিন্তু অ্যাকশন নিচ্ছি, আমরাও আমাদেরও প্ল্যান আছে এবং আমরাও এটা করতে চাচ্ছি। আমরা স্কিলড ওয়ার্কারদেরকে আপনার ৫ বছর থেকে ১০ বছরে করতে চাচ্ছি। আমরা মাইগ্রেশন কমিয়ে আনছি। আমরা এই একই ধারাবাহিকতায় আমরা দেখছি এখন। স্টুডেন্ট ভিসা, স্কিলড ওয়ার্কার ভিসা প্রত্যেকটা ক্ষেত্রে তারা এখন আপনার জেনুইননেস টেস্টের মাধ্যমে তারা যে জিনিসটা করছে, তারা ইন্টারভিউ নিচ্ছে। ইন্টারভিউ নিয়ে এবং প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশনস আপনার রিফিউজ করছে। আর পাশাপাশি আপনি যেটা বললেন যে ভিজিট ভিসার কথা। আমরা যদি ভিজিট ভিসায় আসি, অবভিয়াসলি আপনার 5th of August 2020 র পর থেকে ভিজিট ভিসার কিন্তু আপনার অনেক অ্যাপ্লিকেশনস রিফিউজালের পরিমাণটা কিন্তু বেড়েছে, স্পেশালি বাংলাদেশীদের ক্ষেত্রে। এবং এটা শুধু বাংলাদেশী না, ওভারঅল আমি যদি বলি, এটা তাদের যেহেতু টার্গেটই হচ্ছে আপনার ইয়েটা কমানো, মাইগ্রেশনের যেই নেট মাইগ্রেশনটা কমানো। সো অবভিয়াসলি দ্যাট ইজ দ্য মেইন গোল। সামহাউ এটা ভিজিটে হোক, স্টুডেন্ট ভিসায় হোক, ওয়ার্ক পারমিটে হোক অথবা অন্যান্য ক্যাটেগরিতে হোক। সেই তাদের যে মূল উদ্দেশ্য এটা হচ্ছে মাইগ্রেশনটা কমানো, নেট মাইগ্রেশন। এর ধারাবাহিকতায় কিন্তু তারা এই কাজগুলো করছে এবং ইন্টারভিউ নিচ্ছে। তানভীর ভাই আপনি বলছিলেন ভিজিট ভিসার বিষয়ে। ভিজিট ভিসার বিষয়ে যদি আমি বলতে চাই যে মূলত যে কারণে রিফিউজটা করে ভিজিট ভিসার ক্ষেত্রে সেটা হচ্ছে তারা ফাইন্যান্সিয়াল যে ইয়েটা ট্রান্সপারেন্সিটা এটা দেখতে চায় যে যে যত ইনকাম করে সেই জিনিসটা পিওরলি আপনার রিফ্লেক্ট করছে কিনা তার ব্যাংক অ্যাকাউন্টে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখি যে বাংলাদেশীদের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে আমাদের যে ইনকামটা আছে, ধরুন আমি ইনকাম করছি, হয়তো আমি ভাড়া পাচ্ছি, হয়তো আমি স্পেসিফিক অ্যামাউন্টটা আমি যদি ডিক্লেয়ার করতে চাই যে হ্যাঁ, দিস ইজ মাই ইনকাম। এই দেশের গভর্নমেন্ট যেই জিনিসটা দেখতে চায়
ভিসার ক্ষেত্রে যে আপনি যে জিনিসটা ডিক্লেয়ার করবেন সেই জিনিসটা অবশ্যই আপনার ব্যাংকে রিফ্লেক্ট করতে হবে। যে ইনকামটা ডিক্লেয়ার করবেন, আপনি যদি 50,000 টাকা ভাড়া পান, এটা তারা দেখতে চায় যে আপনি এভরি মান্থ 50,000 টাকা আপনার ব্যাংকে জমা আছে। তাহলে তারা এটাকে আপনার ক্রেডিবল মনে করবে। আদারওয়াইজ আপনি যদি জাস্ট ক্যাশে ভাড়া নিয়ে ক্যাশে আপনি খরচ করে ফেলেন, তাহলে তো এটা দেখানো সম্ভব হচ্ছে না। অথবা আপনার যেকোনো আদার্স ইনকাম, সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনার ট্রান্সপারেন্ট থাকতে হবে। ব্যাংকে প্রপারলি রিফ্লেক্ট করতে হবে। দিস ইজ হোয়াট দে ওয়ান্ট। সো এই কারণে হচ্ছে আপনার রিফিউজ করে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের ইনকাম আছে প্রচুর, কিন্তু দেখা যায় যে তাদের ইনকামের কারণে আপনার প্রপারলি তারা আপনার দেখাতে পারছে না। হয়তো দেখা গেছে যে আপনার আপনার, যেমন আমি একটা কেস স্টাডি থেকে বলি। তো একজনের আপনার প্রচুর ৫-১০ টা অ্যাকাউন্ট, কিন্তু সে প্রপারলি মেইনটেইন করতে পারছে না। একটা থেকে টাকা নিয়ে আরেকটাতে রাখতেছে বা উল্টাপাল্টা করছে। তো এই যে বিষয়টা, কেউ যদি ভিজিট ভিসার আবেদন করতে চায় তাদেরকে বলব যে তাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট আমার কত টাকা ইনকাম এটা যাতে ব্যাংকে রিফ্লেক্ট করে। আর পাশাপাশি আরেকটা কারণে তারা রিফিউজ করে, সেটা হচ্ছে যে বলে যে তোমার সাফিসিয়েন্ট টাই নাই বাংলাদেশের সাথে বা তোমার নিজ দেশের সাথে। সাফিসিয়েন্ট টাই বলতে বা সোশ্যাল টাই বা এই যে সোশ্যাল টাইটা বলতে আমরা বুঝি হচ্ছে যে আমি যে বাংলাদেশে আছি, আমার এখানে ফ্যামিলি মেম্বার্স আছে, আমার সোসাইটি আছে, আমার আত্মীয়স্বজন আছে, তাদেরকে নিয়ে আমি বছরের পর বছর থাকছি। সো এই ক্ষেত্রে আপনারা যে এভিডেন্সটা আপনারা দিতে পারেন সেটা হলো যে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে একটা স্টেটমেন্ট জমা দিতে পারেন যে যারা আপনাদের সাথে থাকে, যাদেরকে আপনি লুক আফটার করেন, যাদেরকে টেক কেয়ার করেন, বা আপনাদের আত্মীয়স্বজন যাদের সাথে যে সোসাইটিতে আপনি আছেন। অথবা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকে আপনার বিভিন্ন সোসাইটির সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বার বা বিভিন্ন কমিটিতে আছেন। এই জিনিসগুলি কিন্তু ভালো একটা ইয়ে করতে পারে। সেটা হচ্ছে যে আপনারা যদি এই জিনিসগুলি জমা দেন, তাহলে তারা বুঝবে যে আপনি একটা সোসাইটির সাথে সংযুক্ত আছেন, আপনি একটা সামাজিক কর্মকাণ্ড করছেন। সো আপনি হঠাৎ করে এই দেশে এসে আপনি যে রিটার্ন চলে যাবেন সেটা ওদেরকে স্যাটিসফাই করতে হয়। সো আপনি ভিজিটের ক্ষেত্রে অফকোর্স আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসবেন, এই ভিজিটটা শেষ করে আপনি চলে যাবেন। তানভীর ভাই, আপনি কয়েকটা কেস স্টাডি যদি বলেন ব্যারিস্টার সঞ্জয়, সম্প্রতি রিফিউজড হয়েছে, আপনার অভিজ্ঞতা কি, কি কারণে রিফিউজ হয়েছে, এবং আপনার কি পরামর্শ এই এগুলোর হয়তো মেরিট ছিল কিন্তু সতর্ক না থাকার কারণে রিফিউজড হয়ে গেছে, আপনি যদি মনে করেন এমন, তাহলে পরামর্শ কি যারা সামনে ভিজিট ভিসায় আসবেন, কেস স্টাডি এবং করণীয়? জি, ফার্স্ট অফ অল কেস স্টাডির ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে অনেকেই আছে যে আপনার মূলত যে ২ টা কারণে আমি বারবার বলছি যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কারণ, আরেকটা হচ্ছে সোশ্যাল টাই এবং প্রমাণ করা যে আপনি দেশে চলে যাবেন। সো কেস স্টাডি দিয়ে যদি আমি বলি, বেশ কিছু অ্যাপ্লিকেশন আমি দেখেছি তাদের ফাইন্যান্সিয়াল আপনার ইয়েটা খুব ভালো। ফাইন্যান্সিয়ালি তারা খুবই সাউন্ড অ্যান্ড সলভেন্ট। বাট দেখা গেছে যে তারা সঠিকভাবে কাগজপত্রগুলি জমা দিতে পারেন নাই। অথবা এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে একটা বিষয় ভেরি ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে যে ওরা জানতে চায় যে আপনার ইনকাম কত এবং এক্সপেন্ডিচারটা কত। সো আপনি যদি 6 মান্থস এর ব্যাংক স্টেটমেন্ট দেন, আপনি অবশ্যই এই ৬ মাসের ইনকাম এবং এক্সপেন্ডিচারটা আপনি একদম পরিষ্কার করে দিবেন। এই পরিষ্কার করে দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি ৬ মাসে যদি ৬ লক্ষ টাকা ইনকাম হয়, আ এটা হতে পারে আপনার মানে কম বেশি, বাট আপনি এভারেজ করে এই ইনকামটা বসাবেন এবং খরচের ক্ষেত্রেও সেইম প্রসিডিউরটা ফলো করবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচারটা রিফ্লেক্ট করবে আপনার ব্যাংকের আদান-প্রদান বা লেনদেনের সাথে। তখন আপনাকে obviously রিফিউজ করবে না। আর যদি রিফিউজ করে, তানভীর ভাই আপনি যেটা বলছিলেন যে প্রতিকারটা কি? obviously রিফিউজ করার অর্থ এই না যে আপনার জীবন শেষ হয়ে গেছে, আপনি আর আসতে পারবেন না, ব্যাপারটা তা না। এখানে অনেক আপনার প্রতিকার রয়েছে, রিলিফ রয়েছে।
সেগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রথমত যদিও আপনার ভিজিট ভিসাগুলোতে অ্যাপিলের রাইটটা নাই, কিন্তু আপনার রয়েছে, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন বাই দ্য ওয়ে অফ জুডিশিয়াল রিভিউ। অবভিয়াসলি জুডিশিয়াল রিভিউর আগে আমরা দেখেছি যে যদি আপনার কেসে মেরিট থাকে, যদি আপনি মনে করেন যে হোম অফিস আপনার কাগজপত্রগুলোকে যথাযথভাবে আপনার বিবেচনা করতে পারে নাই, তাহলে আপনি কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকল যেটা রয়েছে আপনার জুডিশিয়াল রিভিউর আগে, এবং এই প্রি অ্যাকশন স্টেজেই আমি দেখেছি প্রায় মোর দেন 90% কেসেস তারা রিজলভ করে ফেলে, এবং তারা বলে যে ঠিক আছে, আমরা নতুন করে উইদিন 3 মান্থস তোমার ডিসিশনটা চেঞ্জ করে দিচ্ছি। সো আপনারা ভিজিট ভিসা যদি রিফিউজ হয়ে যায়, তাহলে আপনারা ঘাবড়ে যাবেন না। আপনাদের অবশ্যই সুযোগ রয়েছে, আপনারা যদি জেনুইন ভিজিটর হয়ে থাকেন, আপনাদের যদি ডকুমেন্টেশন কম দিয়ে থাকেন বা দিতে ব্যর্থ হন প্রথমে, আপনারা পরবর্তীতে আবার অ্যাপ্লিকেশন করতে পারেন উইথ প্রপার এক্সপ্লানেশনস কেন আগে দিতে পারেন নাই। পাশাপাশি আপনারা যদি সঠিকভাবে দিয়ে থাকেন এবং হোম অফিস যদি সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। আমি বলছি না যে আপনি সবসময় চ্যালেঞ্জ করবেন। আপনার নিজের যদি ঘাটতি থাকে, অবভিয়াসলি আপনি পরবর্তীতে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। আর যদি নিজে সঠিকভাবে জমা দিয়ে থাকেন, অবশ্যই চ্যালেঞ্জ করবেন, এবং চ্যালেঞ্জের পরে আমরা শত শত ভিসা পেয়েছি, এবং আমি মনে করি যে আপনারা এটা করবেন, হাল ছেড়ে দিবেন না। কিন্তু দেখা গেল যে উনি কিং চার্লসের একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসছেন, দিল ওনার ভিসা ক্যান্সেল করে। তো এখন অ্যাওয়ার্ড দেওয়া শেষ, তো উনি চ্যালেঞ্জ করে করবেনটা কি? না, আপনি এই যে সঠিকভাবে বলেছেন তামিম ভাই, আমি শুধু এই অ্যাওয়ার্ডের প্রশ্নে আসছি না, আমি ধরেন আসছি এরকম অনেক অ্যাপ্লিকেশন কনফারেন্স আছে, অ্যাওয়ার্ড আছে, নানা ধরনের বড় জি। বড় ব্যবসায়ীরা তো অনেক সময় আন্তর্জাতিক এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। আমি দেখেছি এক্সেলে হয়, এক্সিবিশন সেন্টার হয়, নানা ধরনের বিজনেস ডেলিগেশন আসে। সো এই জি, ধরনের ইস্যু তো থাকে। তখন জি। কি? তখন উনার প্রোগ্রাম তো শেষ। এটা আপিল করে করবেটা কি? জি, প্রোগ্রাম শেষ হলেও আপনি আপিল করতে পারেন। যেমন আমি ধরেন অনেক দেখেছি যে অনেক স্টুডেন্টরা তাদের বাবা-মাকে আনতে চায় যে আমার বাবা-মা আমার কনভোকেশন এ জয়েন করবে। এরকম কিন্তু শত শত আপনার রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আপনার রিফিউজড করেও থাকে, আপনি হয়তো আপনার কনভোকেশন এর ডেট চলে গেছে। ডাজন্ট ম্যাটার। আপনি স্টিল এপ্লাই করবেন, এবং আপনি স্টিল চ্যালেঞ্জ করবেন। চ্যালেঞ্জ করেও আপনার কনভোকেশন চলে যাওয়ার পরেও আপনাকে ভিসাটা কিন্তু তারা গ্রান্ট করবে। যদিও কনভোকেশনটা ছিল মূল রিজন, হয়তো এখানে পাশাপাশি আপনি অন্যান্য রিজনও দিতে পারেন যে এখানে আমি ভিজিটের জন্য আসবো। এখানকার যে বিখ্যাত জায়গাগুলি রয়েছে, প্রসিদ্ধ ইয়েগুলো রয়েছে, মিউজিয়ামস রয়েছে, অন্যান্য জায়গা রয়েছে, সেগুলো আমি দেখব। তো এই বিষয়গুলোকে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনে দেন যে আমার মেইন রিজন হচ্ছে যে এই জায়গায় অ্যাটেন্ড করা, এট দ্য সেম টাইম আমি বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব ট্যুরিজমের জন্য। সো সেইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ওই কনভোকেশন বা কোনো একটা বিজনেস মিটিং এর ডেট শেষ হয়ে যাওয়ার পরেও আপনি চাইলে আবার চ্যালেঞ্জ করে ভিসা নিয়ে আসতে পারবেন। সো অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করে একটা উত্তর দিলেন। আমি তো এত সুন্দর উত্তর আশাও করি নাই। যে থ্যাংক কনভোকেশন হয়ে গেলে অনেক সময় অনেকে মনে করে আমার ছেলে বা মেয়ের কনভোকেশন চলে গেল, আমি এখন গিয়ে কি করব? উনি বেড়াতে আসতে পারেন, সামারে চেরি ফুল দেখতে আসতে পারেন। হুম? Why not? হ্যাঁ, হ্যাঁ, why not? তো তাহলে ওই কজটাকে চেঞ্জ করে আবার এপ্লাই করা যাচ্ছে। এখন যদি বলে যে তোমার কনভোকেশন শেষ, তুমি এখন এসে কি করবা? জি। স্টিল তাহলে স্টিল নতুন করে করা যাবে। করতে অনেক পারে, এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ এটি পরিষ্কার করার জন্য।